আসসালামু আলাইকুম। কানিজ ফাতেমা লোপা আমন্ত্রণ জানাচ্ছি এনটিভির মধ্যাহ্নের খবরে। দেশের পূর্বাঞ্চলে কয়েকটি জেলায় বন্যার কিছুটা উন্নতি হলেও কয়েকটি জেলায় অবনতি হয়েছে। অসংখ্য মানুষ পানিবন্দী হয়ে আছে। ফেনী, নোয়াখালী ও কুমিল্লার অনেক এলাকাতেই বন্যার্ত মানুষ ত্রাণ পাচ্ছে না এখনো। বিশুদ্ধ পানি ও খাবারের সংকটের পাশাপাশি এরই মাঝে দেখা দিয়েছে পানিবাহিত নানা রোগ। প্রতিনিধিদের পাঠানো তথ্য ও ছবিতে দেখুন ডেস্ক রিপোর্ট। ফেনীতে অতিবৃষ্টি ও উজান থেকে নেমে আসা ঢলে সৃষ্টি হয়েছে ভয়াবহ বন্যা। এই বন্যায় এখন অন্তত জেলার ৮ লাখ মানুষ পানিবন্দী। জেলার ৬টি উপজেলাই বন্যা কবলিত হয়েছে। ফেনী সদর, ফুলগাজী, পরশুরাম, ছাগলনাইয়াতে পানি কমতে শুরু করলেও দাগনভূঞা ও সোনাগাজীর বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। এসব এলাকায় বন্যার্ত মানুষ ত্রাণ না পাওয়ার অভিযোগ করছেন। আমি কোনো সহযোগিতা হয় না, কিন্তু আমি অনেক মানুষকে উদ্ধার করি, আমি উপরে নিয়ে আসছি। একবার জায়গা ফাঁস বান্নের কেউ একবারও ভার না, কেউ খানা দানা অনেক কষ্ট করে। সরকারি বেসরকারি উদ্যোগে আনুমানিক ৬০,০০০ প্যাকেট আমরা শুকনা খাবার বিতরণ করেছি। এছাড়াও সশস্ত্র বাহিনী তাদের হেলিকপ্টারের মাধ্যমে আনুমানিক ৩৮,০০০ শুকনা খাবার বিতরণ করেছে। কুমিল্লার গোমতী নদীর পানি কমতে শুরু করেছে। সেই সঙ্গে বন্যা কবলিত এলাকাগুলো থেকেও একটু একটু করে পানি নামতে শুরু করেছে। অন্যদিকে শালদা ও ঘুঙ্গুর নদীর পানি বেড়ে ব্রাহ্মণপাড়া উপজেলার কয়েকটি গ্রাম নতুন করে প্লাবিত হয়েছে। এদিকে জেলার দক্ষিণের মনোহরগঞ্জ, চৌদ্দগ্রাম ও নাগলকোটে বন্যার পানি স্থিতিশীল রয়েছে। বন্যা কবলিত মানুষের দুর্ভোগ কমছে না। লক্ষ্মীপুরে টানা বৃষ্টি ও বন্যার পানিতে প্রায় ৮ লাখ মানুষ পানিবন্দী রয়েছে। এর মধ্যে প্রায় ২৩,০০০ মানুষ আশ্রয়কেন্দ্রে উঠেছে। জেলার বিস্তীর্ণ জনপদ এখন পানির নিচে তলিয়ে আছে। দুর্গম এলাকাগুলোতে পানিবন্দীদের জন্য কোনো খাবার যাচ্ছে না। আমগো এলাকায় এত পরিমাণ একলা বাড়ির ভিতরে আমরা ৪-৫ গিরি সবাই পানির তলে, এখন থাকার মতন কোনো অবস্থায় নাই। কোমর পরিমাণ পানি আমাদের ঘরে। এখন আত্মীয় বাড়িতে যাইতেছি, আশ্রয় কেন্দ্রে শুনছি খালি নেই। মৌলভীবাজারে বন্যার পানি নেমে যাওয়ায় অনেকেই বাড়ি ফিরছেন। এদিকে সরকারিভাবে ত্রাণ দেওয়ার পাশাপাশি বিভিন্ন রাজনৈতিক দল, স্বেচ্ছাসেবী সংস্থা, সামাজিক সংগঠন ও ব্যক্তি উদ্যোগে ত্রাণ সামগ্রী বন্যার্তদের মাঝে বিতরণ করা হচ্ছে। আহমেদ শরীফ, এনটিভি নিউজ ডেস্ক। বন্যার খবর জানতে এখন যাচ্ছি কুমিল্লায়। সেখানে আছেন স্থানীয় প্রতিনিধি মাহফুজ নান্টু। নান্টু, বন্যার পানি তো নামতে শুরু করেছে এবং দুর্গম এলাকার কি অবস্থা নিয়ে আপনার কাছে কি তথ্য আছে এবং বানভাসীরা ঠিক মতো ত্রাণ পাচ্ছে কিনা জানাবেন আমাদের। বন্যা কবলিত এলাকাগুলো থেকে পানি কমা শুরু করেছে। লোপা, আপনাকে জানিয়ে রাখি, গত দুদিন ধরে কুমিল্লার বন্যা কবলিত এলাকাগুলো থেকে পানি কমা শুরু করেছে। আমরা আজকে গোমতী নদীর পানির খবর নিয়েছি। কিছুক্ষণ আগে পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী তিনি আমাদেরকে জানিয়েছেন যে গোমতী নদীর পানির গত ৩ দিন আগে বিপদসীমার ১৩০ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছিল। সেই পানিটা আজকে সরে গিয়ে বিপদসীমার এখনো ১২ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে এবং সেটা বিকেল নাগাদ কিংবা আগামীকাল সকাল নাগাদ বিপদসীমার নিচে চলে আসবে। তো সারা কুমিল্লার যেই উপজেলাগুলিতে বন্যা কবলিত ছিল, আমরা প্রায় ৪-৫টা উপজেলায় খবর নিয়েছিলাম, তার মধ্যে নাঙ্গলকোট, চৌদ্দগ্রাম, মনোহরগঞ্জ, বুড়িচং এবং ব্রাহ্মণপাড়া, সেই জায়গাগুলিতে খবর নিয়েছি যে বন্যার পানি কিছুটা কমতেছে। তবে যারা বন্যা দুর্গত রয়েছেন তাদের অভিযোগ রয়েছে যে দুর্গম অঞ্চলগুলোতে, দুর্গম যে প্রত্যন্ত ইয়েগুলোতে এখন পর্যন্ত পর্যাপ্ত ত্রাণ যায়নি। বেশিরভাগ ত্রাণই পেয়েছেন যারা সড়কের পাশে যাদের বাড়িঘর, বেশিরভাগ ত্রাণগুলো সেই সড়কের পাশে এসেই দিয়ে তারা চলে যাচ্ছেন। আর আমরা স্থানীয় যেই জনপ্রশাসনের যারা রয়েছেন, প্রশাসনের বিশেষ করে উপজেলা নির্বাহী অফিসারদের সাথে কথা বলেছি, তারা জানিয়েছেন যে তারা চেষ্টা করছেন, তবে সেটা তারা দুর্গম বা যেই জায়গাগুলিতে সবচেয়ে বেশি জলাবদ্ধ সেই জায়গাগুলিতে তারা যেতে পারছেন না নৌকার অভাবে। এমনও কিছু কয়েকটা জায়গাতেও কথা বলেছেন যেগুলোতে স্পিডবোট ছাড়াও যাওয়া সম্ভব নয়। বিশেষ করে শিশুদের নিয়ে আটকে পড়া অনেকেই এখনো পানিবন্দী অবস্থায় রয়েছেন, তাদেরকে উদ্ধার করে আশ্রয়কেন্দ্রে আনা সম্ভব হয়নি তাদের। তো এখন পর্যন্ত যে অবস্থা রয়েছে তাতে বন্যা পরবর্তী যে দৃশ্য আমরা আসলে দেখতে পাচ্ছি, বিভিন্ন সড়কের পিচ উঠে গিয়ে যোগাযোগ বিচ্ছিন্ন একটা অবস্থায় রয়েছে। পাশাপাশি বন্যা পরবর্তী যে রোগের প্রাদুর্ভাব সেগুলো নিয়েও শঙ্কিত রয়েছেন বন্যা দুর্গত এলাকার মানুষজন। লোপা, এই ছিল কুমিল্লার বন্যা কবলিত অবস্থার সর্বশেষ খবর। জানছিলাম বন্যার খবর। স্মরণকালের ভয়াবহ বন্যায় দিনে রাতে অক্লান্ত পরিশ্রম করে বন্যার্তের উদ্ধার ও খাবারের যোগান দিচ্ছেন অসংখ্য স্বেচ্ছাসেবী। দিনে রাতে এমন পরিশ্রমে অনন্য নজির স্থাপন করেছেন তারা।
দমে না গিয়ে দুর্যোগে হাত বাড়িয়েছেন সহযোগিতার, ভালোবাসার। সোনাগাজীর প্রত্যন্ত গ্রামে রাতেও চলছে ত্রাণ ও উদ্ধার কার্যক্রম। প্রশিক্ষণ না থাকলেও আর্তমানবতার জন্য জীবন বাজি রেখে কাজ করেছে দেশের বিভিন্ন জেলার তারুণ্য। নৌবাহিনী, সেনাবাহিনী, কোস্টগার্ড বা ফায়ার সার্ভিসের সঙ্গে হাতে হাত রেখে প্রবল স্রোতের মধ্যেও হার না মানা তারুণ্য ঠাঁই দাঁড়িয়ে। আজও প্রত্যন্ত অঞ্চল থেকে আটকে পড়াদের উদ্ধার এবং খাদ্য সামগ্রী বিতরণ করতে দেখা গেছে বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে। বন্যার্থীর ত্রাণ সামগ্রী নিয়ে কারসাজি করছেন ব্যবসায়ীরা। পর্যাপ্ত সরবরাহ থাকার পরও মুড়ি, চিড়া, গুড়সহ অনেক পণ্যে 5 থেকে 10 টাকা পর্যন্ত দাম বেশি রাখা হচ্ছে। তৈরি করা হয়েছে কৃত্রিম সংকট। এমনটা জানিয়ে ভোক্তাদের সংগঠন ক্যাব বলছে, আইনের যথাযথ প্রয়োগ না হলে শুধরাবেন না ব্যবসায়ীরা। এই দুর্দিনে ব্যবসায়ীদের মানবিক হওয়ার আহ্বান ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের। মেজবাহ হাসানের রিপোর্ট। গতকালকে টাকা অ্যাডভান্স করে গেছি, আজকে মুড়ি নাই, মুড়ির সংকট। এবং এদেশে যখনই কোনো সংকট আসে তখনই এক ধরনের চোরাকারবারি সিন্ডিকেট, এই সিন্ডিকেটের কবলে আমরা পড়তেছি। বানভাসী মানুষের জন্য আগের দিন 80 টাকা কেজিতে মুড়ি অর্ডার দিয়েছিলেন এই ব্যক্তি, কিন্তু পরের দিন এসেই মুড়ি পাচ্ছেন না তিনি। খোলা মুড়ের বাড়তি দাম অগ্রিম পরিশোধ করলেও এখন চড়া দামে কিনতে হচ্ছে প্যাকেটের মুড়ি। খোলা মুড়িটা না, প্যাকেটজাত মুড়িটা আছে। আর এছাড়া অন্যান্য আইটেম যেগুলো আমরা দেখছি আশানুরূপ দাম অনেক বেশি। বন্যার্তদের সহায়তায় সবাই একে একে এগিয়ে আসলেও বাজারে ঠিক তার উল্টো চিত্র। সবাই যখন বন্যার্তদের সহায়তায়, তখন বাজারে দেখা গিয়েছে এই পণ্যের চাহিদা অনুযায়ী দাম বৃদ্ধির তালিকাও। দেশের বন্যা কবলিতদের জন্য সহায়তার হাত বাড়িয়ে দিতে কারওয়ান বাজারে প্রতিদিনই ত্রাণ সামগ্রী কিনছেন মানুষ। আর এ সুযোগে দাম বাড়িয়ে দিচ্ছে সুযোগ সন্ধানীরা। মেইলে মাল না পাওয়াতে ওখানে প্যাকেট দেওয়া শুরু করছে আর কি, যে প্যাকেট তো খরচ বেশি। শুধু মুড়ি নয়, চিড়ার দামও চড়া। এক সপ্তাহ আগেও যেখানে খুচরা বাজারে চিড়ার কেজি ছিল 56 টাকা, এখন পাইকারিতেই বিক্রি হচ্ছে 65 থেকে 70 টাকায়। একই অবস্থা গুড়ের দামেও। সংকট তৈরি হয়েছে ত্রাণের আরেক উপকরণ মোমবাতি সরবরাহেও। ঢাকাতে কোনো মোম নাই, ঢাকাতে কোনো মোম পাওয়া যাইতেছে না। আগে 40 টাকা ছিল, এখন মনে করেন 50 টাকা, 55 টাকা এরকম বিক্রি করতেছি এখন। ভোক্তাদের নিয়ে কাজ করা সংগঠনগুলো বলছে, আইনের যথাযথ প্রয়োগই পারে বাজার নিয়ন্ত্রণ করতে। রাষ্ট্র সংস্কারের অংশ হিসাবে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের বাজার সংস্কার হবে এবং একই সাথে আইন প্রয়োগের ক্ষেত্রে যে অপরাধী হিসেবে তাকে সাব্যস্ত করে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। ব্যবসায়ীদের প্রতি আমার আহ্বান আপনাদের মাধ্যমে, যে তারা তো মুনাফা করবে, কিন্তু এই সুযোগে বা এই অজুহাতে যারা তারা অতীতে যেটা করতো, দ্রব্যমূল্যের অস্থিরতা তৈরি করে, সেই জায়গা থেকে যেন বেরিয়ে আসা হয়। ব্যবসায়ীদের আরো মানবিক হওয়ার পরামর্শও দেন তারা। মেজবাহ হাসান, এনটিভি নিউজ, ঢাকা। বাংলাদেশের পূর্বাঞ্চল এবং দক্ষিণ পূর্বাঞ্চলের 11 জেলার বন্যাকে হঠাৎ বন্যা এবং ভারত থেকে আসা পানির ঢলে সৃষ্ট বলে বিবৃতি দিয়েছে জাতিসংঘ। নিউ ইয়র্ক সময় সোমবার রাতে জাতিসংঘ মহাসচিবের মুখপাত্র স্টিফেন ডুজারিক এক বিবৃতিতে বাংলাদেশের বন্যা নিয়ে উদ্বেগ জানান। বলেন, হঠাৎ বন্যার শিকার হয়েছে বাংলাদেশের মানুষ। এই হঠাৎ বন্যার কারণ ভারী বৃষ্টিপাত এবং ভারতীয় অংশের নদী দিয়ে আসা পানির ঢল। অন্যদিকে এক সাংবাদিকের প্রশ্নের জবাবে ডুজারিক বলেন, আইনের শাসন প্রতিষ্ঠায় যা যা করা সম্ভব বাংলাদেশের অন্তর্বর্তী সরকার তাই করবে বলে জাতিসংঘ আশাবাদী। And sorry, one more note from Bangladesh, which has suffered from flash floods triggered by heavy rainfall and upstream water flows from India. Our team on the ground are providing water and purification tablets, hygiene kits, and food. We have no doubt that the interim authorities in Bangladesh, who are taking over at an extremely challenging time for the country, both politically and on the humanitarian end, will do whatever they can to ensure that the rule of law and justice is followed. সারা বছর গঙ্গা পদ্মা নদীর পানি আটকে রেখে বর্ষাকালে ফারাক্কা ব্যারেজের গেট খুলে দেওয়াকে স্বাভাবিক ঘটনা হিসেবে আখ্যা দিয়েছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। গত বুধবার কোনো সতর্ক বার্তা ছাড়া হঠাৎ করেই ত্রিপুরার ডম্বুর বাঁধ খুলে দেয় বাংলাদেশের পূর্বাঞ্চলের ও দক্ষিণ পূর্বাঞ্চল পানিতে ডুবিয়ে দিয়ে 5 দিন পর গতকাল ফারাক্কা ব্যারেজের 109টি গেটের সবকটি খুলে দিয়েছে ভারত।
ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল সোমবার রাতে বলেছেন, ভারতের কাছে এটা স্বাভাবিক ঘটনা এবং বর্ষা মৌসুমে তারা ফারাক্কা দিয়ে পানি ছাড়ে। তারা বাংলাদেশে 11 লাখ কিউসেক পানি ফারাক্কা দিয়ে ছাড়বে বলেও তথ্য দিয়েছে। রণধীর জয়সওয়াল হুঁশিয়ারি দিয়ে বলেছেন, ফারাক্কার গেট খুলে দেয়া নিয়ে দুই দেশের মধ্যে ভুল বোঝাবুঝি সৃষ্টির উদ্দেশ্যে ভিডিও বা গুজব ছড়ানো হলে দৃঢ়ভাবে তা মোকাবেলা করবে ভারতের অভিযোগ। বাংলাদেশে এক ধরনের ভয়ের পরিবেশ সৃষ্টির চেষ্টা চলছে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে গুলিতে সাভারে 2 শিক্ষার্থী ও এক গার্মেন্টস কর্মীর মৃত্যুর ঘটনায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ 1019 জনকে আসামি করে পৃথক 3টি মামলা দায়ের করা হয়েছে সাভার মডেল থানায়। এসব মামলায় আসামির তালিকায় রয়েছেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সাবেক তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ এ আরফাত, সাবেক দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডাক্তার মোহাম্মদ ইনামুর রহমান, সাবেক সাংসদ তালুকদার মোহাম্মদ তৌহিদ জং মুরাদ সহ আওয়ামী লীগের নেতাকর্মীরা। নিহত কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বিবিএর শিক্ষার্থী আব্দুল কায়ুমের মা মোসাম্মদ কুলসুম, সাভার টেকনিক্যাল অ্যান্ড বিজনেস ম্যানেজমেন্ট কলেজের শিক্ষার্থী মিঠু ওরফে মারুফের বাবা শাহজাহান ইসলাম ও তৈরি পোশাক কর্মী আল আমিন ইসলাম সেলিমের বাবা ওয়াজিদ আলী বাদী হয়ে মামলা দায়ের করেন। সোমবার গভীর রাতে মামলা 3টি রেকর্ড করা হয়। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সাথে টেলিফোনে আলাপে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বাংলাদেশের হিন্দু সম্প্রদায়ের নিরাপত্তা নিয়ে কথা বললেও ছাত্র জনতাকে গণহত্যার বিষয়ে কথা বলেননি। ইউক্রেন সফর থেকে ফিরে সোমবার নরেন্দ্র মোদী জো বাইডেনের সাথে কথা বলেন। বাংলাদেশের পরিস্থিতি যেন দ্রুত স্বাভাবিক হয়, জো বাইডেনের কাছে সেই দাবি তোলেন। 16 জুলাই থেকে 5 আগস্ট পর্যন্ত বাংলাদেশে গণহত্যা চালিয়ে স্বৈরাচার শেখ হাসিনা ভারতে পালিয়ে গেলে দিল্লিতে হাসিনাকে আশ্রয় দিয়েছেন মোদী। কূটনৈতিক পাসপোর্ট বাতিল হওয়ায় 18 সেপ্টেম্বর পর্যন্ত বৈধভাবে ভারতে অবস্থান করতে পারবেন শেখ হাসিনা। এদিকে গণহত্যার, গুম, খুন, অর্থ পাচারের মামলায় আদালত গ্রেফতারি পরোয়ানা জারি করলে হাসিনাকে বাংলাদেশ ভারত প্রত্যর্পণ চুক্তির আওতায় দেশে ফেরত দিতে বাধ্য ভারত। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, গত মাসে রাশিয়া সফরের জেরে পশ্চিমা চাপের ইউক্রেন সফর করে যুক্তরাষ্ট্রকে শান্ত করার চেষ্টা করছেন নরেন্দ্র মোদী। জাতীয় কবি কাজী নজরুল ইসলামের 48তম মৃত্যুবার্ষিকী আজ। অন্যায়ের বিরুদ্ধে আজন্ম প্রতিবাদী এক কবি নজরুল। কবির মৃত্যুবার্ষিকী উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদের পাশে কবির সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান বিভিন্ন দল ও শ্রেণী পেশার মানুষ। শ্রদ্ধা জানিয়েছে পরিবার, বিএনপি সহ রাজনৈতিক ও পেশাজীবী সংগঠনগুলো। এ সময় কবির নাতনি খিলখিল কাজী বলেন, যুগে যুগে প্রাসঙ্গিক থাকবেন নজরুল। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, ছাত্র জনতার আন্দোলনে কবির গান অনুপ্রেরণা জুগিয়েছে। তিনি অভিযোগ করেন, আওয়ামী লীগের নতজানু পররাষ্ট্রনীতির কারণেই ভারত বাঁধ খুলে দিয়ে বন্যা সৃষ্টি করতে পারছে। কাজী নজরুল ইসলাম যত অত্যাচার, অবিচার, অনিয়মের বিরুদ্ধে তার লেখনী ভীষণভাবে কাজ করেছিল, তখনকার সময়েও এবং এখনকার সময়েও। যতদিন পৃথিবীতে অত্যাচার, অবিচার, অনিয়ম থাকবে, কাজী নজরুল ইসলাম সকল মানুষের মনে জাগ্রত থাকতেন। ছাত্র জনতার যে আন্দোলন, প্রতিটি ক্ষেত্রে ছাত্রছাত্রীরা তারা উদ্বুদ্ধ হয়েছিলেন গণতন্ত্র, মুক্তি, দেশের মুক্তির জন্য নজরুলের গান শুনে, নজরুলের গান গেয়ে। নোয়াখালীর বেগমগঞ্জে পৃথক স্থানে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পল্লী বিদ্যুতের 2 লাইনম্যান ও এক শিক্ষার্থী নিহত হয়েছেন। স্থানীয়রা জানায়, নোয়াখালী পল্লী বিদ্যুৎ সমিতির লাইনম্যান জাগির উপজেলার আমিনবাজার এলাকায় বিদ্যুৎ সঞ্চালন লাইনের কাজ করতে যান। ওই সময় পানিতে পড়ে থাকা ছেঁড়া তারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তিনি ঘটনাস্থলে মারা যান। অপরদিকে উপজেলার মীর ওয়ারিশপুর এলাকায় বিদ্যুৎ সঞ্চালন লাইন চালু করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে লাইনম্যান মোহাম্মদ ইব্রাহিমের মৃত্যু হয়। অন্যদিকে শিক্ষার্থী সাব্বির পরিবারের সদস্যদের সাথে ঘরের মালামাল সরানোর সময় মাল্টিপ্লাগের তারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলে মারা যান। এই ছিল মধ্যাহ্নের খবরে। এই খবরে ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। 2টায় দুপুরের খবর দেখার আমন্ত্রণ রইল। সবাইকে ধন্যবাদ।